Hello viewers, welcome to another update from Shukant sir classes. আমি তোমাদের সনাতন স্যার সিডিবি মাস্টার। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত আমাদের প্রতিষ্ঠান। এর আগে পরে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গাতে টেট দিয়েছে এবং সেখানে 2022-2023 সেখানে আমাদের সফলতার হার প্রায় 90% উপরে। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে ব্রহ্মাস্ত্র সিরিজ। তো ব্রহ্মাস্ত্র সিরিজের ইতিমধ্যে আমরা 3টি ক্লাস কমপ্লিট করে নিয়েছি। ব্রহ্মাস্ত্র সিরিজের 3টি ক্লাস আজকে আমি করাবো ব্রহ্মাস্ত্র 4 এবং ব্রহ্মাস্ত্র 4 কি করাচ্ছি ব্রুনারস থিওরি, ঠিক আছে, ব্রুনারের তত্ত্ব, এটা আমি পড়াবো। তো কিভাবে কত সহজে পড়াশোনা করলে খুব সহজেই মার্কসগুলো তুলে নেওয়া যায় এবং সিটিভিতে ফুল মার্কস তুলে নেওয়া যায়, তাই তো। তো এই সিডিপির ফুল মার্কস তোলার যে স্ট্র্যাটেজি, এই নিয়ে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে সিডিপিতে ফুল মার্কস তোলা যায় এবং পাশাপাশি কিভাবে এক চান্সে টেট পাস করা যায়, সেটা ইন সার্ভিস হতে পারে বা ফ্রেশার হতে পারে। আমি এই নিয়ে বেশ কতগুলো ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিয়েছি সুকান্ত স্যার ক্লাসেসের ফেসবুক পেজ এবং সুকান্ত স্যার ক্লাসেসের ইউটিউব চ্যানেলে। তো যারা দেখেননি বা দেখোনি তোমার অতি সত্বর গিয়ে দেখে নাও। তো আজকেই যে ব্রহ্মাস্ত্র 4 সেটা হচ্ছে ব্রুনার থিওরি। তো চলো আমরা শুরু করি। তো ব্রুনার কে ছিলেন? প্রথমত ব্রুনারের আমরা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখব। তো ব্রুনার ছিলেন 1960-এর দশকের একজন প্রসেস অফ এডুকেশনের তিনি জনক, তিনি কি ছিলেন, ঠিক আছে। এবং তার তত্ত্বের নাম কি ফ্রম বিহেভিয়ারিজম টু কগনিটিভ সাইকোলজি। তিনি কিন্তু এবং তিনি কি ছিলেন কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের জনক ছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের জনক কাকে বলা হয়। তো কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের জনক হচ্ছে জেরম ব্রুনার এবং তিনি ছিলেন একজন আচরণবাদী বা বিহেভিয়ারিস্টিক্স কনসেপ্টের, ঠিক আছে, মধ্যে ছিলেন। আচ্ছা, তার থিওরির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক এই যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম বা জ্ঞানগত নির্মাণবাদ, এটাকে আমরা কাকে বলি, এটা অর্থাৎ আমার পূর্বজ্ঞান এবং বর্তমান জ্ঞানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে নতুন জ্ঞান নির্মাণ হয় সেটাকে বলা হয় কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, ঠিক আছে। অর্থাৎ আমি বর্তমানে যেটা জানি এবং অতীতে যেটা জানতাম, তাহলে অতীত জ্ঞান এবং বর্তমান জ্ঞান অর্থাৎ প্রিভিয়াস নলেজ এন্ড প্রেজেন্ট নলেজের ভেতর দিয়ে আমরা নতুন যে নলেজটা তৈরি নির্মাণ করি সেটাকে আমরা বলি না কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। তো এই একটা টার্ম কিন্তু গুরুত্বপূর্ণ টার্ম। আরেকটা রয়েছে, তিনি কিন্তু ডিসকভারি লার্নিং কে তুলে ধরেছিলেন। আচ্ছা, ডিসকভারি লার্নিং কি কোনো ছাত্রছাত্রীদেরকে আমি অ্যাজ এ টিচার একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে পারি, কি হিসেবে কাজ করতে, যেই জিনিসগুলো আমি বলবো শুধু এইটুকুই মনে রাখতে হবে, এর বাইরে কিছু মনে রাখার কোনো এইখানটা যদি আমি দেখি, তো ছাত্রছাত্রীদেরকে নিজেদেরকেই দায়িত্ব দিয়ে ছবি দেখেই সবকিছু রিপ্রেজেন্ট করছে, এটা ইনকোয়ারি বেস। এবার এদের সামনে একটা মনে করো মাটির টুকরো দিয়ে দেওয়া হয়েছে এবং মাটির ভিতরে কি কি উপাদান আছে, কি কি খনিজ পদার্থ আছে, কি কি জৈব পদার্থ, তাদেরকে যদি আমরা ওদেরকে যদি আমি এই দায়িত্বটা দিয়ে দিই, ওরা কিন্তু নিজেরা কি করে না, ওরা অ্যাক্টিভলি তারা কি করে সেটাকে হচ্ছে রিসার্চ করে, সেটা নিয়ে দেখা যাচ্ছে এটা বের করতে সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে নিজে থেকেই কিন্তু তারা সমস্যা সমাধান করে এবং যে নতুন জ্ঞানটা পায় সেটাই কিন্তু তারা সেটাকে অ্যাকোয়ার করে মেমোরাইজ করে। তো এখানে অ্যাজ এ টিচার আমাদের কি কাজ করে, ফেসিলিটার। ওকে, আমরা কি করি, স্ক্যাপ ফোল্ডার হিসেবে কাজ করি। কি হিসেবে কাজ করি, স্ক্যাপ ফোল্ডার। আমরা স্ক্যাপ ফোল্ডিং বা মহিমা বাঁচান পড়েছিলাম, তাই না? কোহলবার্গের নয়, ভাইগটস্কির থিওরিতে আমরা পড়েছিলাম, ঠিক আছে। ভাইগটস্কির থিওরিতে কিন্তু আমরা পড়েছিলাম, হ্যাঁ, স্ক্যাপফোল্ডিং বা বই বা মাচা। তারপর জেডপিটি, এটাও কিন্তু আমরা পড়েছিলাম কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে। তো আজকে আমাদের সামনে আসছে কি না, এই যে ডিসকভারি লার্নিং, তাহলে ছাত্রছাত্রীদের ডিসকভারি অর্থাৎ নিজেরাই যাতে কোনো সমস্যা তাদের সামনে তুলে ধরা হয় এবং সেই সমস্যা নিজে থেকেই তার সমাধানের পথ খুঁজে বের করতে পারে এবং তারা বৈজ্ঞানিকভাবে রিসার্চ করে, ঠিক আছে, সেটার থেকে কিন্তু তথ্য বের করতে পারে, নতুন জ্ঞান তারা অর্জন করতে পারে। তাহলে ছাত্রছাত্রীদেরকে ব্রুনারের তত্ত্বের লক্ষ্য কি ছিল, ছাত্রছাত্রীদেরকে কি তৈরি করা, ইন্ডিপেন্ডেন্ট তৈরি করা। তারা নিজেরাই কোনো কিছু দেওয়া হলো কাজটা নিজেরাই সেটাকে তার পার্সপেক্টিভ কি আছে, তার সমস্যা কি আছে এবং সমস্যা সমাধানের পথ খুঁজে এবং সেটাকে সমস্যা সমাধান করে ফেলা এবং নতুন জ্ঞান অর্জন করা। এইটা কিন্তু জেরমের তত্ত্বের মূল কথা এবং সেই জন্য এটাকে নাম দিয়েছে কগনিটিভ সাইকোলজি এবং বিহেভিয়ারিজম, অর্থাৎ ছাত্রছাত্রীদের আচরণকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তাই তো। এবং তিনি এই যে ছবিগুলো আমরা যদি দেখি,
তিনি তিনটে স্তরের কথা বলেছেন, তিনটে বিষয়ের কথা বলে। এক হচ্ছে এনাক্টিভ রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে আইকনিক রিপ্রেজেন্টেশন, আর একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তো আইকনিক হচ্ছে, এনঅ্যাক্টিভ হলে অ্যাকশন বেস, আইকনিক হচ্ছে ইমেজ বেস, আর হচ্ছে সিম্বলিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেস। তাহলে এই যে যদি আমরা এনঅ্যাক্টিভ ধরি, এখানে কি হয়, ছাত্রছাত্রীরা তারা তাদের একদম সরাসরি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সরাসরি টাচ করে, স্পর্শ বর্ণ গন্ধের মাধ্যমে কিন্তু তারা সরাসরি যে জিনিসটাকে শেখে, এটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ। এবং যেটা হচ্ছে কি সরাসরি আমরা আমাদের যে সমস্ত সেন্স অর্গান আছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মাধ্যমে কিন্তু এটাকে আমরা শিখছি। এখানে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এবার আইকনিক মানে কি, ইমেজ। ধরো যে এবার মনে করো কোনো ছাত্রছাত্রীকে একটা বাঘের ছবি দিয়ে দেওয়া এবং বাঘ সম্পর্কে লিখতে বলা, সে কিন্তু ছবি দেখে দেখে বাঘের বিভিন্ন বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কিন্তু লিখে দেবে, তাই না? সেটা এই জন্য এটাকে বলা হচ্ছে না আইকনিক বেস, ইমেজ বেস। আর একটা সিম্বলিক কিচ্ছু থাকবে না। মনে করো এই যে সূত্র, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এগুলো কিন্তু সিম্বলিক। ভাষা কিন্তু সিম্বল, ভাষা হচ্ছে আমাদের সিম্বল। তারপর অঙ্কের যে সমস্ত সংখ্যা 1 2 3 4 5 এইগুলো কিন্তু একটা সিম্বল। অর্থাৎ এই সিম্বলিকটা কিন্তু আমাদের একটুখানি অনেকটা উঁচুর দিকে, অর্থাৎ আমাদের লার্নিং এর কিন্তু হাই লেভেলে অবস্থান করে। কোনটা হচ্ছে না, সিম্বলিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ইনঅ্যাক্টিভ, আইকনিক এন্ড সিম্বলিক, তাই তো? এবার একজন ব্যক্তি, এবং আমরা যদি অ্যাডাল্ট লার্নিং এর ক্ষেত্রেও ধরি, তো অ্যাডাল্ট লার্নিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই তিনটে প্রক্রিয়াই কিন্তু ব্যবহার করি। সেটা হচ্ছে ফার্স্ট ইনঅ্যাক্টিভ, আইকনিক, তারপর হচ্ছে সিম্বলিক। আমরাও কিন্তু এই তিনটে পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের যে ইনফরমেশন প্রসেসিং বা আমাদের জ্ঞান নির্মাণ কিন্তু করে থাকি। তো এইটা হচ্ছে ব্রুনারের থিওরির মূল বিষয়। তো ব্রুনার কি কি জিনিস আমরা একটু জাস্ট রিভিশন করে নিই। ব্রুনার কিন্তু দিয়েছেন না ডিসকভারি লার্নিং এর যে ব্যাপারটা, সেটাকে তুলে ধরেছেন। তারপরে আমাদের শিক্ষকের কি ভূমিকা হতে পারে সেটা কিন্তু বলেছেন, ফ্যাসিলিটর আর হচ্ছে স্ক্যাপফোল্ডার হিসেবে আমরা কাজ করতে পারি, তার থেকে বেশি কিছু নয় আমরা শিক্ষক হিসেবে। আর এবার ছাত্রছাত্রীদেরকে কেন্দ্রে রাখতে হবে, চাইল্ড সেন্টার প্রোগ্রেসিভ এডুকেশন যদি আমরা বলে থাকি, এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে থাকবে শিক্ষার্থী, এবং আমরা তার চারপাশে থাকবো, এবং আমরা তার ফ্যাসিলিটি হিসাবে, কো ফ্যাসিলিটি হিসাবে বা নিয়ন্ত্রক হিসাবে কাজ করবো, তাই না? আরেকটা জিনিসের কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে না এই যে ওয়ান পেজ নোট। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানে 10 পেজ 15 পেজের কোনো থিওরির পিডিএফ নয়, ওয়ান পেজ নোট। কি বললাম, আমাদের মূল মোটটা হচ্ছে ওয়ান পেজ নোট। এই পরবর্তী মানে আমি এর আগে যে সমস্তগুলো পড়িয়েছি, যে 3টি ব্রহ্মাস্ত্র করিয়েছি, এবং বর্তমানে যে ব্রহ্মাস্ত্র সিরিজ চালাচ্ছি, সব ওয়ান পেজ নোট হবে। কি হবে? সব ওয়ান পেজ, এক পেজে কমপ্লিট, ছবি দেখে কমপ্লিট। ঠিক আছে, এইবার চলে আসি যে পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন, সেটা হচ্ছে না স্পাইরাল পাঠ্যক্রম বা স্পাইরাল কারিকুলাম। অর্থাৎ ছাত্রছাত্রীরা কিভাবে শেখে, যে আমাদের মনে করো আমাদের প্রাথমিক জ্ঞান রয়েছে। আচ্ছা, আমি কিছু একটা পড়লাম, তাই তো? পড়ার পরে আমি একটু উপরে উঠলাম, উঠে আমি যখন আবার রিভিশনের জন্য সেই জিনিসটাকে পুনরায় রিভিশন করলাম, এই যে পুনরায় রিভিশন করলাম, তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কোনোদিনও এইভাবে সোজা খাড়া ওঠে না, আমাদের কি স্পাইরাল ইন প্যাটার্ন হয়ে থাকে, তাই না? আমরা এর আগে পড়েছি ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্রেইট নয়, স্পাইরাল ইন প্যাটার্ন। তো এই স্পাইরাল পাঠ্যক্রম, স্পাইরাল কারিকুলামের কথা কিন্তু বলেছেন নাকি এই ব্রুনার বলেছেন। ঠিক আছে, তাহলে স্পাইরাল আপওয়ার্ড এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, স্পাইরাল আপওয়ার্ড টার্মটা কিন্তু দিয়েছেন স্পাইরাল কারিকুলাম যে শব্দটা, তাই না? তাহলে আমার প্রাথমিকভাবে আমি যেই বিষয়টা পড়লাম, মনে করো আজকে আমি ইতিহাসের কোনো একটা বিষয় পড়েছি, তাই না? ইতিহাসের কোনো একটা বিষয় আমি পড়লাম, কোনো একটা বিষয়, মনে করো মোগল সাম্রাজ্য পড়লাম। এইবার আবার 2 দিন পরে আমি কি করলাম, এই মুঘল সাম্রাজ্যটাকে রিভিশন করতে এলাম। তাহলে আমি কিছুটা উপরে উঠেছিলাম, আবার রিভিশন করলাম, রিভিশন করার পরে আমি আবার উপরে একটা টপিক পড়লাম, আবার কিছুদিন পরে আবার একটা সেই টপিক রিভিশন। এইভাবে কিন্তু আমি স্পাইরাল প্যাটার্নে কিন্তু উপর দিকে উঠে থাকি। ঠিক আছে, এইটা কিন্তু একটা ব্যাপার কিন্তু ব্রুনারের থিওরি। আর একটা কি রয়েছে, এই যেটা আমরা বলছিলাম এনঅ্যাক্টিভটাকে কি বলা হয় না, কংক্রিট এক্সপেরিয়েন্স, অর্থাৎ একদম বাস্তব যেটা রয়েছে, যেটা আমার একদম চোখের সামনে যেটা রয়েছে সেটা। আর এটাকে ভিউজুয়াল, অর্থাৎ ছবি, ভিউজুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আর এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ঠিক আছে, যেইটা কোনো বস্তুর না আমার বাস্তব অস্তিত্ব আছে, না কোনো ডায়াগ্রাম আমার সামনে আছে, একদম আমার চোখের সামনে একেবারেই নেই, সেই সব জিনিসগুলো, যে ভাষা কি আমার চোখের সামনে থাকে না। তারপরে 1 2 3 4 কি আমার চোখের সামনে থাকে না। আমরা কিন্তু 1 2 3 4 ABCD বা অ ক খ আমরা এই জিনিসগুলোকে কিন্তু খুব সহজেই শিখে যাই। তো এই হচ্ছে আমাদের ব্রুনারের যে ব্রহ্মাস্ত্র, সেই ব্রুনারের ব্রহ্মাস্ত্র আমি কিন্তু দিয়ে দিলাম। এইটুকু মনে রাখলে ব্রুনারের থিওরি তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম
ধরনের আরো আপডেট পাওয়ার জন্য বা এই রকম যদি ক্লাস করতে চান আপনারা বা করতে চাও, যারা ইন সার্ভিস বা হচ্ছে বর্তমান ফ্রেশার স্টুডেন্ট রয়েছে, সেটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা সি টেট, সমস্ত টেটের প্রস্তুতি একত্রে যদি নিতে চান, সেখানে কিন্তু আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 15ই জুন থেকে। মাত্র একটা ক্লাস হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই শিডিউল দেখে মাত্র 1550 টাকা এই কোর্সটি কিন্তু নিতে পারেন। শুধুমাত্র 50 জন স্টুডেন্টকে, আমাদের এর অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তাও আমরা কিছুটা দিন এই অফারটা রাখছি। যারা ভর্তি হবে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে 7431094840। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।